নমস্কার। আজ আমরা এই মহাভারতের কথায় মহামতি ভীষ্মের জন্মকাহিনী বলব। আমরা বলবো মহারাজ শান্তনু এবং গঙ্গার কাহিনীও। তবে এই কাহিনী আমাদের মধ্যে অনেকেরই খুব শোনা, তবে অনেকে হয়তো সবটা জানেন না। তো এই কাহিনীর শুরুতেই আমরা বলবো রাজা প্রতীপের কথা। মহারাজ প্রতীপ তিনি কুরু দেশের রাজা ছিলেন। মহারাজ কুরুর পর বেশ কয়েক পুরুষ পর এই মহারাজ প্রতীপ তিনি কুরু বংশের রাজা হয়েছিলেন। তার রাজধানী ছিল হস্তিনাপুর। তো দীর্ঘদিন এই প্রতীপ তিনি রাজত্ব করেছিলেন। তো একবার রাজ্য শাসনের এক অবসরে এই প্রতীপ তিনি গঙ্গার ধারে এলেন। গঙ্গাধার বলতে আজকের হরিদ্বার। তো সেকালে এই যে হরিদ্বার, সেটা কিন্তু কুরু দেশের মধ্যেই এই হরিদ্বারের অবস্থান ছিল। কুরু দেশের এক প্রান্ত দেশে, উত্তর প্রান্ত দেশে অঞ্চলে এই হরিদ্বারের অবস্থান ছিল। তো আজও হরিদ্বারে এলে আপনাকে দুদণ্ড গঙ্গা পারে, গঙ্গার ঘাটে বসতে হবে। তো প্রতীপও তিনি সেই গঙ্গার ধারে এসে গঙ্গার ঘাটে এসে বসলেন। ঠিক তখনই স্বয়ং গঙ্গা নদী তিনি মনুষ্যদেহে, মানুষের দেহে তিনি উঠে এলেন এই গঙ্গার ঘাটে এবং এসে তিনি প্রতীপের একেবারে কাছটিতে বসলেন। লাস্যময়ী তার ভাব, অঙ্গে অগাধ রূপরাশি। মহাভারত বলেছে যে গঙ্গা নাকি এই প্রতীপকেই স্বামী হিসেবে চেয়েছিলেন। তবে ততদিনে সেই রাজা প্রতীপের অনেকটাই বয়স হয়েছে। এছাড়াও তার ঘরে তখন শিবী বংশীয় সুনন্দা নামের এক রানীও ছিলেন। তো রাজা প্রতীপ তিনি নিজের বয়সের অজুহাত তুলে বা বয়সের কথা বলে তিনি গঙ্গাকে নিরস্ত করলেন। তবে তিনি তাকে কিন্তু স্বীকৃতি দিয়ে রাখলেন যে ভবিষ্যতে তিনি এই গঙ্গাকে তার পুত্রবধূ হিসেবে তিনি তাকে মনোনীত করবেন বা পুত্রবধূ হিসেবে স্বীকৃতি একটা সেখানে তিনি দিয়ে রাখলেন। তো মহারাজ প্রতীপের ছিল 3 পুত্র। জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল দেবাপি, তারপর বাল্লিক, এরপর শান্তনু। তো জ্যেষ্ঠ পুত্র যে দেবাপি তিনি ছিলেন চর্মরোগী। তো সেকালে কোনো রাজপুত্র যদি কোনো সিরিয়াস রোগে আক্রান্ত হতেন, তবে তিনি কিন্তু রাজার পদ পেতেন না। আমরা এর দীর্ঘকাল পরেও সেই ধৃতরাষ্ট্রকে দেখেছিলাম, যিনি জন্মান্ধ ছিলেন এবং সে কারণে তিনি কুরু বংশের সিংহাসনে বসতে পারেননি। সেই সিংহাসনে বসেছিলেন তার ছোট ভাই পাণ্ডু। এক্ষেত্রেও দেবাপীর যে চর্মরোগ সেটা হয়তো একটু বেশি ছিল, তাই তিনি কিন্তু সেই সময় মহারাজ প্রতীপের পর রাজ সিংহাসনে বসেন নাই। দ্বিতীয় যে ছেলে বাল্লিক, তিনি মামার রাজ্য পেয়েছিলেন, তাই তিনিও হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসেননি। কনিষ্ঠ যে পুত্র শান্তনু, তিনি মহারাজ প্রতীপের পর এই কুরু বংশের রাজা হলেন। তো রাজা হবার পর সেই শান্তনুকে ডেকে একদিন মহারাজ প্রতীপ তিনি তার সেই কথা বললেন। সেই যে গঙ্গাকে তিনি কথা দিয়েছিলেন গঙ্গার দ্বারে তাকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি তিনি সেখানে দিয়ে রেখেছিলেন, সে কথাটা শান্তনুকে প্রতীপ বললেন এবং তিনি এও বললেন যে সেই মেয়েটিকে তুমি নিরাশ করো না, তাকে আমার পুত্রবধূ করে তোমার স্ত্রী রূপে তাকে তুমি গ্রহণ করো। ব্যাসদেব ঠিক এই জায়গাতেই কিন্তু গঙ্গা এবং শান্তনুর মিলনের এক অলৌকিক ঘটনা আমাদের শুনিয়েছেন। ঘটনাটা হচ্ছে
অযোধ্যার ইক্ষ্বাকু রাজবংশের কথা আপনারা অনেকেই শুনে থাকবেন। সেই ইক্ষ্বাকু বংশ যেখানে ভগবান রামচন্দ্র মনুষ্যদেহে জন্ম নিয়েছিলেন। তো সেই ইক্ষ্বাকু বংশেই বহুদিন আগে মহাবিশ নামের এক রাজা জন্মেছিলেন। তো মহাবিশ তিনি এত বড় রাজা ছিলেন যে দেবতাদের সাথেও তার রীতিমতো দহরম বহরম ছিল। তো একবার তিনি দেবতাদের সাথে মিলে ব্রহ্মলোকে গেলেন, স্বয়ং পিতামহ ব্রহ্মার কাছে। তো সেখানে অন্যান্য দেবদেবীরও উপস্থিত ছিলেন সেই গঙ্গাও। তো এর মধ্যেই একটা ঘটনা ঘটল। হঠাৎ দমকা হওয়ায় গঙ্গার গায়ের যে আবরণ বস্ত্রখানি ছিল সেটা উড়ে গেল। তো এমন এক ঘটনায় অপ্রস্তুত হয়ে দেবতারা তারা মাথা নিচু করে কোনো রকমে সময়টা পার করে দিচ্ছিলেন বটে। তবে মহাবিশ, সেই যে ইক্ষ্বাকু বংশের মহাবিশ, তিনি মানুষের স্বভাবই হয়তো তিনি একেবারে হাঁ করে চেয়ে রইলেন সেই অনাবৃতা গঙ্গার দিকে। তবে এই ঘটনা পিতামহ ব্রহ্মার কিন্তু মোটেও ভালো লাগেনি। তিনি রীতিমতো রেগে সেই মহাবিশকে তিনি অভিশাপ দিলেন, তাহলে মানুষের মতোই যখন তোমার এই হাবভাব এই ব্রহ্মলোকে এসেও, তবে তুমি এর পরের জন্মে মনুষ্যলোকেই জন্মগ্রহণ করবে। তো এই ঘটনার পর সবাই ফিরে গেল যে যার জায়গায়, গঙ্গাও ফিরে গেলেন। তবে মহাভারতের কবি কিন্তু লিখেছেন যে গঙ্গা গেলেন বটে, তবে তার মনে কিন্তু চলছিল তখন সেই মহাবিশের কথাই। অর্থাৎ ভবিষ্যতে মিলনের এক যোগসূত্র কিন্তু গঙ্গার এবং সেই মহাবিশের পরবর্তী মনুষ্যজন্মের একটা সূত্র এই ঘটনার মধ্যে তৈরি হয়ে রইল। সে যাই হোক, যারা অলৌকিকতায় বিশ্বাস রাখেন তারা অবশ্যই রাখতে পারে। তবে এই ক্ষেত্রে আমার কিন্তু এই যে গঙ্গা পারের গঙ্গাকে, যিনি ভবিষ্যতে শান্তনুর সাথে যিনি মিলিত হবেন, স্ত্রী রূপে তিনি শান্তনুর হবেন, সেই গঙ্গাকে কিন্তু আমার বড়ই এক মানবী মনে হয়েছে, কোনো এক স্থানীয় মানবী গঙ্গা পারের। সত্যি বলতে কি, আমাদের কাব্যে আমাদের সেই রবি কবি থেকে শুরু করে মহাকবি কালিদাস, স্বয়ং ব্যাসদেব, সবাই কিন্তু নদীকে এক নারী রূপকে বারে বারে ব্যবহার করেছেন। নদী শস্য শ্যামলা এই দেশের প্রাণদায়িনী জল। তাই এই মাতৃরূপিণী নদীকে দেশের শাসক তথা দেশের পিতা রাধার সাথে মিলে দেওয়ার প্রচেষ্টা কবিরা তারা বারে বারে করেছেন। মহাভারত এই ক্ষেত্রে মনে হয়েছে যে গঙ্গাকে, ভারতের প্রাণদায়িনী গঙ্গাকে, মাতৃরূপিণী গঙ্গাকে মহাভারতের মূল বংশ ভরত বংশের এক রাজা শান্তনুর সাথে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টায় স্বয়ং ব্যাসদেব এই রূপক ব্যবহার করেছেন। যেমনভাবে এই মহাকাব্যে এসেছে কিন্তু যমুনা কিংবা পর্ণাসার মতো নদীগুলিও মানবীর দেহে এই মহাকাব্যে বারে বারে। যাই হোক, পিতা প্রতীপের কথা মনে করি কিনা জানি না, সেই যে মহারাজ শান্তনু, তিনি একবার মৃগয়ার উদ্দেশ্যে সেই গঙ্গা পাড়িয়ে এলেন এবং তার সাথে দেখা হয়ে গেল সেই গঙ্গার রূপে শান্তনু একেবারে মোহিত হয়ে গেলেন। ওদিকে গঙ্গা তিনিও শান্তনুকে দেখলেন। তো শান্তনু তিনি সে সময় গঙ্গাকে বিয়ের প্রস্তাব দিলেন। তবে গঙ্গা তিনি কিন্তু অরাজি কিছু হননি। তিনি বরং সেই সময় শান্তনুর প্রস্তাবে রাজি হলেন। তবে সেখানে তিনি দুটো শর্ত জুড়ে দিলেন। তিনি বললেন যে আমি তোমাকে বিয়ে করতে রাজি, তবে আমার দুটো শর্ত আছে। শর্তগুলি হচ্ছে, তুমি আমাকে কোনো বিষয়ে কখনো প্রশ্ন করতে পারবে না এবং আমাকে কটু কথা বলতে পারবে না। যদি তা হয় তবে কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হব। তার মুগ্ধতা
শান্তনুকে কৃপণ হতে দেয়নি। তিনি গঙ্গার শর্ত মেনে নিলেন এবং গঙ্গা এবং শান্তনুর সেই প্রতীক্ষিত মিলনও হল। তা সেই মিলন বহু দিন চলল। গঙ্গা একে একে 7টি পুত্র সন্তানের জন্ম দিলেন। তবে গঙ্গা কিন্তু পুত্রদের জন্ম দিয়েই তাদের জলে ভাসিয়ে দিচ্ছিলেন জন্মের পরপরই। এভাবে 7টি সন্তানকেই তিনি জলে ভাসিয়ে দিলেন। তবে 8ম সন্তানের বেলায় গঙ্গা যখন এমন কাজটি করতে যাচ্ছেন, তখন শান্তনু তিনি গঙ্গাকে বাধা দিলেন। তিনি মাথা ঠিক রাখতে পারেননি। তা তিনি গঙ্গাকে সে সময় তিনি জানতে চাইলেন গঙ্গার এই স্বেচ্ছাচারিতার কারণ ঠিক কী, এবং তার পরিচয়ও, গঙ্গার পরিচয় এই শান্তনু তিনি জানতে চাইলেন সেই সময়। ঠিক এই জায়গাতেই মহামতি ব্যাস তিনি আবার আমাদের এক অলৌকিক কাহিনীর কথা শোনালেন। তিনি বললেন, গঙ্গা শান্তনুর প্রশ্ন শুনে তিনি নিজেকে যেমন ভারতের প্রাণদায়িনী গঙ্গার মানবী রূপ হিসেবে তুলে ধরলেন, তেমনি তিনি জানালেন তার এই পুত্রদের কথাও। তিনি বললেন যে তার এই পুত্ররা হচ্ছেন অভিশপ্ত অষ্টবসু। তা অষ্টবসু কারা? অষ্টবসু হচ্ছেন ব্রহ্মার পুত্র মনু। তা মনুর পুত্র প্রজাপতির পুত্ররাই হচ্ছেন অষ্টবসু। তা সেই অষ্টবসুরা একবার কি করলেন, তারা সেই মহামুনি বশিষ্ঠের আশ্রমে একবার তাদের স্ত্রীরা সহ অষ্টবসুর 8 জন স্ত্রী সহ তারা বশিষ্ঠের তপোবনে আশ্রমে এরা এলেন বিহার করতে কোনো একদিন। তো তারা এলেন, তো সেখানে তারা দেখতে পেলেন যে এক কামধনু গাইকে বা হোমধনু যাকে বলা হয়, সেই কামধনু গাইটার নাম ছিল নন্দিনী। তা নন্দিনী কামধনু গায়ের স্পেশাল ব্যাপারটা হচ্ছে এরকম, এদের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় বলে পুরাণে মহাকাব্যে স্বীকৃত। এমন ঘটনা আমরা পুরাণে মহাকাব্যে শুনেছি যে কামধনু গায়ের কাছে যদি কিছু চায় কেউ, তিনি নিরাশ হন না। তো এমন এক কামধনু গাইকে পেয়ে, যার নাম নন্দিনী, অষ্টবসুরা রীতিমতো মোহিত হয়ে গেলেন। এর মধ্যে অষ্টবসুর মধ্যে একজনের নাম ছিল দু। সে দুর স্ত্রী একটু বেশি মোহিত হয়ে গেলেন। তিনি দুকে রীতিমতো প্ররোচনা করতে শুরু করলেন যে নন্দিনী গাভীটিকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য, কামধনু গাইটিকে। তা দু সহ অষ্টবসুরা বুঝলেন যে এমন কাজ বশিষ্ঠকে জানিয়ে কোনো কাজ হবে না। তিনি এই নন্দিনী গাই কামধনু তিনি দেবেন না। তাই এরা এই অষ্টবসু বা 8 জন বসু, এরা সেই নন্দিনী হোমধনু বা কামধনু গাইটিকে অপহরণ করলেন, চুরি করলেন, এবং চুরি করে তাদের সাথে নিয়ে গেলেন। ওদিকে ঋষি বশিষ্ঠ তিনি কিন্তু একটা সময় সেই নন্দিনী গাইকে খুঁজে না পেয়ে তিনি তার ধ্যানযোগে বুঝতে পারলেন যে ঘটনাটা ঠিক কি হয়েছে, এবং এতে তিনি ভীষণ বিরক্ত হয়ে গেলেন অষ্টবসুদের কাণ্ড কারখানা দেখে। তিনি তাদের অভিশাপ দিলেন। অভিশাপটা হচ্ছে এরকম যে মানুষের মতো যেহেতু এমন কাজ করলেন অষ্টবসুরা, তাই তাদের মনুষ্যদেহে জন্ম নিতে হবে মানবলোকে। তা ঋষি বশিষ্ঠের এই শাপের খবর যখন অষ্টবসুরা পেলেন, তখন তারা বুঝলেন যে তারা কতটা ভুল করেছেন। তারা সাথে সাথেই সেই নন্দিনী গাইটিকে নিয়ে সেই ঋষি বশিষ্ঠের কাছে উপস্থিত হলেন এবং তার কাছে তাদের ক্ষমা প্রার্থনা করলেন। ঋষি বশিষ্ঠ তিনি কিন্তু অষ্টবসুরা সেই ক্ষমা প্রার্থনা করলেও তিনি কিন্তু তাদের সেই যে অভিশাপ সেটা পুরোপুরি ফিরিয়ে নিলেন না। তিনি অষ্টবসুদের কাতরতায় তিনি এটুকু বললেন যে তাদের মনুষ্যদেহে বেশি দিন থাকতে হবে না এই পৃথিবীতে। তবে তার রাগটা বেশি ছিল সেই দূর ওপর, যিনি তার পত্নীর প্ররোচনায়
গাইটিকে হরণ করেছিলেন এবং হরণ করার মূল উদ্যোক্তা তিনি ছিলেন। তাই তিনি দুকে অভিশাপ দিলেন যে তোমাকে দীর্ঘদিন পৃথিবীতে থাকতে হবে এবং কোনো স্ত্রী সম্মুখ ছাড়াই তোমার এই মনুষ্যলোকে বাঁচতে হবে। তবে তিনি সাথে এও বললেন যে তোমার মতো মনুষ্যলোকে যেমন পণ্ডিত, যুদ্ধবীর আর কেউ হবে না দ্বিতীয়। তো শেষ পর্যন্ত অষ্টবসুরা যখন বুঝলেন যে বশিষ্ঠের অভিশাপ আর কমানো যাবে না, তখন তারা সবাই মিলে গিয়ে সেই মা গঙ্গাকে ধরলেন। গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছেন বলে আমাদের পুরাণে মহাকাব্যে একটা বিশ্বাস রয়েছে। তাই তারা সেই সুরধনী গঙ্গাকে গিয়ে ধরলেন এবং গঙ্গাকে তারা অনুরোধ করলেন যে মনুষ্য দেহে যখন তাদের জন্ম হবে মনুষ্য লোকে, তখন মা গঙ্গা যেন তাদের মা হন। তা গঙ্গা তিনি অষ্টবসুদের অনুরোধ রাখলেন এবং সে সময় তিনি শান্তনুকে এই কথা বললেন যে এই যে 7 জনকে তিনি বিসর্জন দিয়েছেন গঙ্গার জলে, আসলে এদের সেই দেবকার্য সাধনের জন্যই, বশিষ্ঠমুনির অভিশাপ সাধনের জন্যই তিনি এই কাজটি করেছেন। তবে এই যে অষ্টম পুত্র তার, সে হচ্ছে আসলে যিনি মনুষ্যলোকে থাকবেন, দীর্ঘদিন তিনি জীবিত থাকবেন এই মনুষ্যলোকে। তবে যেহেতু এবার শান্তনু তিনি প্রশ্ন করে সেই গঙ্গার শর্ত ভেঙেছেন, তাই গঙ্গা তিনি এবার ঠিক করলেন তিনি এখান থেকে চলে যাবেন শান্তনুকে ছেড়ে। তা শান্তনুকে ছেড়ে তিনি এবার তার জায়গায় চলে যাওয়ার যখন প্রস্তুত নিলেন, তখন সেই সাথে তিনি কিন্তু তার সেই ছেলেকেও সঙ্গে নিলেন এবং শান্তনুকে বললেন এই ছেলেকে আমি সময় মতো তোমার কাছে ফিরিয়ে দিয়ে যাব অবশ্যই, তবে তার আগে তাকে আমি সুশিক্ষিত করব, আমার নিজের প্রচেষ্টায় তাকে আমি গড়ে তুলব। তো যাই হোক, এরপর সে শান্তনু এবং গঙ্গা দুজনেই তাদের নিজের নিজের জায়গায় ফিরে গেলেন। তো গঙ্গা তিনিও চলে গেলেন নিজের জায়গায়, ওদিকে শান্তনু তিনিও ফিরে এলেন সে হস্তিনাপুরে। তারপর বেশ কিছুদিন কেটে গেল, শান্তনু আর বিয়ে থা করেননি। তো এর মধ্যে, এবং শুধু তা নয়, কোনো রমণীর দিকে সাভিলাষের তাকানোর খবরও মহাভারতে আমরা পাইনি শান্তনুর ক্ষেত্রে। তো এর মধ্যেই একদিন সেই বিরোহী প্রেমিকের মতো শান্তনুর হঠাৎ সেই গঙ্গার কথা মনে এলো তার সেই পুত্রটির কথাও, এবং তাদের কথা মনে আসার সাথে সাথেই শান্তনুর মন অস্থির হয়ে উঠল সেই স্ত্রী এবং পুত্রকে দেখার জন্যে। শান্তনু তিনি একটা সময় সেই হস্তিনাপুর থেকে এরপর তিনি এলেন সেই গঙ্গার ধারে। তা গঙ্গার ধারে এসেই তিনি কিন্তু এবার একটু অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন সেই কল্লোলিনী গঙ্গা যেন শীর্ণ ধারায় প্রবাহিত হচ্ছে। তিনি এর কারণ খুঁজতে গিয়ে দেখলেন একটু উজানে এক কিশোর সে তীর মেরে মেরে গঙ্গাকে একেবারে বাদ দিয়ে দিয়েছে। তাই কোনো রকমে শীর্ণ ধারায় গঙ্গা বয়ে চলছে। তো কিশোরের এমন কাণ্ড কারখানা দেখে শান্তনু বেশ অবাক হলেন, যেমন তেমনি সেই কিশোরকে তিনি প্রশ্ন করলেন যে সে এমন কাজ কেন করছে। তো সেই কিশোর কিন্তু শান্তনুর প্রশ্নের কোনো উত্তর দিলেন না। তবে তার হাব ভাব দেখে বোঝা গেল যে সে কিশোর শান্তনুকে চিনতে পেরেছেন এবং এর পর মুহূর্তেই তিনি নিজে উধাও হয়ে গেলেন। কিছুক্ষণ পর সেই কিশোর আবারও ফিরে এলেন, এবার ফিরে এলেন তার মাকে নিয়ে। তো সেই কিশোরের মা, সে যে মহিলা, তাকে দেখেও কিন্তু শান্তনুর চিনতে একটু অসুবিধে হল প্রথমে। মহাভারতকার জানিয়েছেন যে শালঙ্কারা শ্বেত বস্ত্র পুরোহিতা এই গঙ্গাকে দেখে শান্তনু প্রথম দর্শনে যেন চিনতেই পারেননি। তার শান্তনুর মনে হয়েছে যে গঙ্গার বয়স যেন কিছুটা বেড়েছে, তবে তাতে গাম্ভীর্য আর আভিজাত্য মিলে তার সৌন্দর্য যেন
বেড়ে গেছে কয়েক গুণ। হয়তো তাই এই শান্তনু তার প্রথম যৌবনের নায়িকাকে আজ এতদিন পর দেখে চিনতেই পারেননি। তো মহাভারতের আলোচক সমালোচকেরা পরবর্তীকালের এরা কিন্তু ঠিক এই জায়গাটি ধরে আবারও তাদের সন্দেহ প্রকাশ করে বলেছেন যে এই যে গঙ্গা, নদীরূপিণী গঙ্গা, তিনি আসলে কোনো এক স্থানীয় রমণী, গঙ্গার দ্বারের কোনো এক স্থানীয় রমণী হবেন এই গঙ্গা। নয়তো তাদের ধারণায় যে অলৌকিক দেবীদের তাদের তো বয়স কখনো বাড়ে না। তাই তারা সাহসের সাথে সে সময় স্পষ্ট জানিয়েছেন যে ভীষ্মদেব, মহামতি ভীষ্মদেব জন্মাবেন বলেই তার মাতৃদেবীকে গঙ্গার মাহাত্ম্যে চিহ্নিত করা হয়েছে। ভীষ্মদেব জন্মাবেন বলেই সেই অভিশপ্ত অষ্টবসুরও এই মর্তে আগমনের কাহিনী। তো যাই হোক, গঙ্গাই কিন্তু কথা বললেন প্রথমে। তিনি তার ডান হাতে ধরা তার পুত্রটিকে দেখিয়ে শান্তনুকে বললেন, এই হলো তোমার সে অষ্টম পুত্র, যাকে আমি এত কাল ধরে বড় করেছি। তাকে আমি সর্ববিদ্যায় পারদর্শী করেছি। ঋষি বশিষ্ঠের কাছে সে সর্বশাস্ত্র শিক্ষা করেছে। ভগবান পরশুরামের কাছে সে অস্ত্রবিদ্যা সম্পূর্ণ করেছে। দেবতা, দানব, মানুষ কারোর পক্ষেই এর সাথে যুদ্ধে এঁটে ওঠা সম্ভব নয়। শুধু তাই নয়, বৃহস্পতি এবং সেই যে দৈত্যগুরু শুক্রাচার্য, তাদের যে শাস্ত্র, সেসব শাস্ত্রেও তোমার এই ছেলে সম্পূর্ণ করেছে শাস্ত্র অধ্যয়ন। তাই তুমি নির্দ্বিধায় একে তুমি তোমার রাজ্যে নিয়ে যেতে পারো এবং তোমার যুবরাজ পদে তাকে অভিষিক্ত করতে পারো। তো এতক্ষণ গঙ্গা তার এই পুত্রের শিক্ষাগুরুদের সম্বন্ধে যা বললেন, যাদের কথা তিনি শোনালেন, তাদের সম্বন্ধে আর কোনো কথা বলা চলে না। তাদের উৎকর্ষতা নিয়ে কোনো কথা হয় না। তাই শান্তনু আর কথা বাড়লেন না। গঙ্গার কথা শুনে, গঙ্গাকে দেখে তিনি সেই তার কিশোর পুত্রটিকে নিয়ে তিনি ফিরে এলেন সেই হস্তিনাপুরে, এবং গঙ্গ ফিরে গেলেন তার নিজের জায়গায়। তো গঙ্গা তিনি কিন্তু তার এই পুত্রের নাম রেখেছিলেন নিজে দেবব্রত। তাকে গঙ্গাপুত্র কিংবা গাঙ্গেয় নামেও ডাকা হতো, যিনি ভবিষ্যতে মহামতি ভীষ্মদেব হয়ে তিনি পরিচিত হয়ে উঠবেন এই মহাভারতে। তা ভারতের পিতৃতাত্ত্বিক সমাজ ব্যবস্থা নিয়ে পরবর্তীকালে লোকেরা অনেক কথা বললেও আমরা কিন্তু সেকালে পুত্রদের তাদের মাতাদের নামেও পরিচিত হতে দেখেছি। আমাদের অনেকের ধারণা আছে যে মায়ের নাম বলা বারণ। কথাটা পুরাণ সম্মত নয়, শাস্ত্রসম্মত নয়। এটা নিতান্তই এক লৌকিক ধারণা। এর কারণ, আমরা যে দেবশিল্পী বিশ্বকর্মাকে চিনি বা জানি, সেই বিশ্বকর্মার আরেকটা নাম ছিল ভুবন। এর কারণ, বিশ্বকর্মার মায়ের নাম ছিল ভুবনা, অর্থাৎ মায়ের নামের সূত্র ধরে বিশ্বকর্মাকে পুরাণকারেরা ভুবন বলেও চিহ্নিত করেছেন। এছাড়াও এই মহাভারতে আমরা রাধেয়, কন্তীয় এসব শব্দগুলি পেয়েছি। সেই মহাবীর কর্ণকে তার পালিত মায়ের নাম ধরে রাধেয় হিসেবে ডাকা হতো। কর্ণ তিনি নিজেও গর্বের সাথে এই পরিচয় দিতেন যে তিনি রাধেয়। আর কন্তেয়, কুন্তির পুত্রদের সেই পঞ্চপাণ্ডবকে যে কন্তেয় বলে ডাকা হতো, সে তো আমরা প্রায় সবাই জানি। তো যাই হোক, এই যে গঙ্গাপুত্র ভীষ্ম কিংবা দেবব্রত, তার সাথে কিন্তু লৌকিকভাবে কিংবা অলৌকিকভাবে এই মহাভারতে তার মা গঙ্গার সাথে চিরকাল সম্পর্ক ছিল। আজীবন সম্পর্ক এই ভীষ্মদেব এবং গঙ্গা, এই মা পুত্র, সেই সম্পর্ক রেখেছেন। মহাভারতে এর বিস্তর প্রমাণও রয়েছে। যাই হোক, আপাতত সেই গঙ্গার কাছ থেকে বিদায় নিয়ে মহারাজ শান্তনু তার সেই পুত্র দেবব্রতকে নিয়ে তিনি তার রাজধানী হস্তিনাপুরে ফিরে এলেন এবং এসে তিনি কিন্তু প্রখর বাস্তববোধে
তার মন্ত্রী আমাত্যদের সাথে এই পুত্র দেবব্রতের পরিচয় তিনি করিয়ে দিলেন। এ নিয়ে কোথাও কোনো বাদ প্রতিবাদ হতে আমরা দেখিনি। তা শান্তনু প্রায় যুবক বয়সের এক ছেলেকে হঠাৎ নিয়ে এসে তার রাজধানীতে ঘোষণা করে দিলেন তার পুত্র হিসেবে। এ নিয়ে হস্তিনাপুরের রাজধানীতে তো বটেই, তার রাজ্যেও কোনো প্রতিবাদ হয়নি। তাই সেক্ষেত্রে ধারণা হয় যে রাজ্যবাসীরা তাদের রাজ্যের প্রান্তদেশে শান্তনু এবং গঙ্গার যে ঘটনাটা ঘটেছিল সেই সম্বন্ধে তারাও ওয়াকিবহাল ছিলেন যথেষ্ট। তাই এই পুত্র দেবব্রতের আগমন তাদের কোনো বিচলিত করেনি, তারা বরং খুশি হয়েছিলেন। যাই হোক, সুযোগ বোধে একদিন শুভ সময় দেখে এই শান্তনু তার পুত্র দেবব্রতকে তিনি তার যুবরাজ পদেও অভিষিক্ত করে দিলেন। তো এরপর কাহিনী কিন্তু একটু অন্যভাবে বাঁক নেবে। তবে সেই কাহিনী আমরা বলবো অবশ্যই, তবে তা বলবো আমাদের পরবর্তী পর্বগুলিতে। তবে আজ আমরা এখানেই রাখছি। পরবর্তী পর্বে আবারও সবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। নমস্কার।